জানুয়ারি মাসের ৫ তারিখে একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেন করছিলাম এবং ব্যাপক সাড়া ফেলে। আপনারা ইতিমধ্যে বুঝে জানেন যে সংবাদটি হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের, যেটা এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ ঘোষিত, সেই সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের মানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গুরুতর অসুস্থতার সংবাদ। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয় যে হঠাৎ করে উনি কলকাতায় পালিয়ে আছেন। এখন কলকাতায় তার যেখানে আছেন ওখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান এবং তাকে বাইপাসের মানে কলকাতায় যারা যাওয়া আসা করেন তারা জানেন যে কলকাতায় অ্যাপোলো হসপিটাল বাইপাসের ওখানে নিয়ে যাওয়া হয় এবং সাথে সাথে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আমরা শেষ খবর যেটা পেয়েছি তাতে মানে ইনফ্যাক্ট একদিনে তেমন কোনো ডেভেলপমেন্টের কথা শোনা যায় নাই। তো তার একদিন আগে যতটুকু জেনেছি যে উনি আর হাসপাতালে নাই, তবে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে লাইফ সাপোর্টে যা যা মেশিনারিজ দরকার সেগুলো দিয়ে মানে ভেন্টিলেশন ইত্যাদি দিয়ে রাখা হয়েছে। এবং হাসপাতালে নেই এই কারণে যে হাসপাতালে চিকিৎসা উনি নিতে পারছিলেন না। তো উনি বেশ খারাপ অবস্থায় এটা। তো স্বাভাবিকভাবেই ওনার লিগ্যাসি ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনা উঠে এসেছে। অনেকে তো আবার বলছিলেন যে উনি যদি মারাই যান, মানে খোদা না করুক, উনি যদি মারা যান তাহলে আমরা চাই উনি বেঁচে থাকুক। এটা আসলে কারো মৃত্যু কামনা করা এই প্ল্যাটফর্মে থেকে তো উচিত নয়। তো বেঁচে থাকার এই কামনাটা করা যায়। তো উনি সেখানে দেশে যদি মারা যায় তো দেশে আসলে তার দাফন হবে নাকি ইন্ডিয়ায় দাফন হবে, নাকি কেউ কেউ অতি উৎসাহে বলছেন ওনাকে দাহ করা উচিত, মানে সেটা একটু বিলো দ্য বেল্ট হেড। তো এরকম কথাবার্তা হচ্ছে। তো এগুলো আসলে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই, কারণ আমরা এর আগেও দেখেছি যে তোফায়েল আহমেদ বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম বড় সংগঠক, উনি গুরুতর অসুস্থ ছিলেন গত কয়েক মাস আগে এবং এখনো উনি বেশ অসুস্থ, কিন্তু তখনও তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু উনি মারা যাননি, উনি বেঁচে আছেন এখনো শত্রুর মুখে ছাই দিয়ে। তো এবং নিশ্চয়ই তোফায়েল আহমেদ মানে সবাই ওনারা যতদিন হায়াত আছে ততদিন তো ওনারা বেঁচে থাকবেন এবং তারপরে দেখা যাবে তাকে কি করা হয়। এবং ওনারা ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা ছিলেন, ওই তোফায়েল আহমেদের মতো তার অত বড় অবদান না থাকলেও উনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন বলে দাবি করা হয় আওয়ামী লীগ থেকে। তো দাবি করা হয়, কতটা সচেতন ভাবেই বলছি। তার লিগাসি কি? লিগাসি বলতে গেলে তাকে নিয়ে যেসব অজস্র মিম এবং তার অনেক রকম যেটাকে কি বলবো ক্লাউনিশ আচরণ নিয়ে অনেক কথাবার্তা ছড়েছে এবং তাকে নকল করে এখনো অজস্র ভিডিও বানানো হচ্ছে। তো সেগুলোর ডিটেইলসে যাচ্ছি না, কারণ একটা মৃত্যু পথযাত্রী, আশা করি বেঁচে থাকুক। তারপরে মানে খুবই তাকে তার অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলছেন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। আমরা আশা করি উনি কাটিয়ে উঠুক। তো তারপরে ওনার অসুস্থ অবস্থায় একটা অসুস্থ মানুষকে নিয়ে ওইসব টিটকারি ফাজলামি করাটা আমাদের অনভিপ্রেত বলেই আমরা মনে করি। তো কিন্তু শেখ হাসিনা হয়ে ওঠার পিছনে এবং আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সংগঠন হয়ে ওঠার পিছনে এই ওবায়দুল কাদের সাহেবের অবদান কিন্তু কম নয়। এবং জুলাই যখন গণ অভ্যুত্থান চলাকালীন সময়, লং জুলাই যেটা আমরা বলি, তখন উনি একটি কথা বলেছিলেন যেটা কি বলবো, যে আগুনে কি মানে কেরোসিন ঢালার মতো বা যে ঘি ঢালার মতো কাজ করেছিল। উনি বলেছিলেন যে এই এই আন্দোলন দমানোর জন্য তার ছাত্রলীগই যথেষ্ট। স্পষ্টতই এটা কোনো প্রচ্ছন্ন বা
ইনডিরেক্ট কিছু না, এটা স্পষ্ট ছাত্রলীগের প্রতি আহ্বান, তোমরা পিঠায় সোজা করে দাও। এবং তারা চেষ্টার ত্রুটি করে নাই, শেষ পর্যন্ত পারে নাই, কারণ জনজোয়ারের সামনে আসলে এই ধরনের গুন্ডারা টিকতে পারে না শেষ পর্যন্ত। তো তারা ছাত্রলীগও টিকতে পারে নাই, তাদেরকে তারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছে, পরে আবার দখল করেছে, আবার বের করে দিয়েছে। এবং আমরা দেখেছি 5ই আগস্টে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের মূল সংগঠনের কোনো নেতা কর্মী কেউ দাঁড়ায় নাই শেখ হাসিনাকে রক্ষার জন্য, ওবায়দুল কাদেরকে রক্ষার জন্য। তো উনি সৈয়দ আশরাফের জায়গায়, যিনি খুব বেশ কম্পিটেন্ট সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন, তো ওনার জায়গায় তাকে দেওয়া হয়। কারণ ওনার একটি কারণ আমরা জানি, যে এক হচ্ছে যে সৈয়দ আশরাফ এক দুরারোগ্য ব্যাধিতে, ক্যান্সারে ভুগছিলেন, এটা একটা কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে যে ওবায়দুল কাদেরের, যেহেতু উনি ছাত্রলীগ যুবলীগ করে আসে, যুবলীগের প্রেসিডেন্টও ছিল, তো এসব কারণে ওনার একটা বেশ সলিড বেজ আছে। আর আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের সংগঠনে তো আসলে সাধারণ সম্পাদকটাই সবচেয়ে বড় পদ, পরিবারের বাইরে এছাড়া তো আর কেউ কিছু হতে পারে না। আমরা দেখছি যে জাইমা রহমানকে গ্রুম করা হচ্ছে, এটা মানে কোনো দ্বিধা ছাড়াই, কারণ এটা বাংলাদেশের জনগণ এবং কর্মীরাও এটা মেনেই নিয়েছে। কিছু কিছু বিশ্লেষক বা রাজনৈতিক বোদ্ধারা হয়তো এটা আপত্তি করছেন, কিন্তু ডাইনাস্টিক পলিটিক্স আরো বেশ কিছুদিন, দীর্ঘদিন চলবে, যেহেতু এটা বিএনপি আওয়ামী লীগ এখন নাই দৃশ্যপটে, তারপরে আওয়ামী লীগের আসলে বা খালেদ কি নাম, শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনার অবর্তমানে এই জয় বা পুতুল বা রেহানার ছেলেমেয়েরা এসব অপকাণ্ডরাই নেবেন। তো জাইমা অবশ্য যথেষ্ট যোগ্য, মানে আমি বলছি না যে হিসেবে যোগ্য, তারেক রহমান আশা করা যায় উনি এখনো খুব বেশি বয়স হয় নাই, উনি 60-এর নিচে বা 60 বছর বয়স, আরো দীর্ঘদিন উনি বিএনপির হেলমে উনি থাকবেন। তো এর ভিতরে নিশ্চয়ই জাইমা রহমান যে ব্যারিস্টার এবং ওনার কথাবার্তা অন্তত বেশ ভালো, তো করে নেবেন। বাট ওটার কথা সেটা একটু একটু প্রসঙ্গের বাইরে। মূলত সাধারণ সম্পাদকই বা ভাইস চেয়ারম্যান এগুলো তো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ পদ নয়, সাধারণ সম্পাদক হচ্ছে ইম্পর্টেন্ট পদ। তো এই পদটাই পরিবারের বাইরে আসলে পায়। ওবায়দুল কাদেরের এই গোষ্ঠীটা সমর্থনে ওবায়দুল কাদের পেয়েছিল, পেয়ে উনি মানে যাতা অনেক কিছু করেছেন। তো যেরকম বললাম যে এরকম উস্কানিমূলক কথাবার্তা, এবং উনি অনেক বিরোধী দলীয় মির্জা ফখরুল এবং অন্যান্য খালেদা জিয়া বা অন্যান্যদের সবাইকে নিয়ে উনি খুব কটূক্তি করতেন, এবং তার আমলে যে সংগঠনটি খুব দৃঢ় ভিত্তি যে ছিল, আশরাফ সাহেব যেরকম রেখে গেছিলেন সেটার থেকে সরে গেছিল। এটা আসলে পুরোপুরি ভাবেই তারা, যেটা সৈয়দ আশরাফের সময় ছিল না, পুরোপুরি ভাবে আমলা, বিশেষত পুলিশ এবং অ্যাডমিন ক্যাডারের লোকজনের নির্ভর হয়ে গেছেন, এবং পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যেই বলতেন আমরাই তো দল চালাই। এটা উনি হতে দিয়েছিলেন, তার নিজস্ব কিছু ছাড়া, নিজস্ব তার সাঙ্গপাঙ্গ ছাড়া কাউকে উনি দলীয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারত না। এবং উনি নিজেও 50-60টা করে ছবি দিতেন প্রায়শই, স্যুট টুট পরে, খুব দামি ঘড়ি পরে, এবং মহিলা কর্মী পরিবেষ্টিত হয়েও অনেক ছবি দিয়েছিলেন। আমি কোনো অশালীন ইঙ্গিত করছি না, এটা আপনি পছন্দ করতেন আর কি। কাজ কাম নাই তো, উনি পুলিশই কাজ করে দিচ্ছে, এবং একটা তারা তো বিশ্বাসই করত যে তারা 2041 পর্যন্ত ততদিন উনি বাঁচবেন কিনা ওই সব চিন্তা তার মাথায় ছিল না, এটা করছিলেন। এবং এর ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে ধস নেমেছিল, এটা ওবায়দুল কাদেরের একটা অবদান রয়েছে। এবং উনি নিজেকে এতটা হাস্যাস্পদ করে তুলেছিলেন যে মানুষের একটা স্টেজ ভেঙে পড়লে মানুষ আসলে সহানুভূতি দেখায়, যেমন শফিক সাহেব স্টেজে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মির্জা ফখরুলও মনে হয় পড়ে গেছিলেন স্টেজে। আর ওই স্টেজ ভেঙে পড়াতে সবাই বেশ
হাসি তামশা করছিল, মানে ওনার ওনার লেভেলটা এমন পর্যায়ে নেমিয়ে এনেছিলেন উনি, সবকিছুই উনি খুব আহ, মানে হাসির পাত্র করে তুলেছিলেন আওয়ামী লীগকে। আবার উনি যখন এই ইয়ার শামীম ওসমানের কাছ থেকে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা, ওনার কাছ থেকে ধার করা কথাটা খেলা হবে যখন উনি বলতেন, এটা বাইপাস হয়ে যাওয়া রোগে, উনি তখনও তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই ছিলেন উনি, ওনাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়, তো তুপনির বেঁচে আসেন, এবং এটা এই খেলা হবে খেলা হবে এগুলো বলতো। তো সেগুলো খুব একটা মানে কি বলবো আর কি, মানে এটা আসলে ইচ্ছা ছিল না এই ধরনের কথা বল, বাট এনিওয়ে ওবায়দুল কাদেরের যে রাজনৈতিক উত্থানটা বেশ ভালোভাবে ধাপে ধাপে হয়েছে। উনি তৃণমূল কর্মী ছিলেন এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন, মুজিববাদী ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্রলীগ আসলে বললে, কারণ ওই সময়টা ওনারা যখন উঠে আসেন তখন জাসদ ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী ছিল এবং ৯০-এর দশকের প্রথমার্ধ পর্যন্ত, অন্তত 93-4 পর্যন্ত জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ বললে শুধুমাত্র এখন যেমন আওয়ামী ছাত্রলীগ বলা হয়, তখন জাসদ ছাত্রলীগটাকে বলা হতো, এবং জাতীয় ছাত্রলীগ বলেও একটি সংগঠন ছিল আওয়ামী লীগ থেকে ভাঙা বাংলা, ওই ৭৫-এর বাকশাল নয়, রাজ্জাক সাহেবরা আরেকটা বাকশাল তৈরি করেছিলেন, সেটা জাতীয় ছাত্রলীগ, ওটাও জনপ্রিয় ছিল। ওই জাসদ মুজিববাদী ছাত্রলীগের উনি বেশ নেতা ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন, যুবলীগ হেড হয়েছিলেন, ধাপে ধাপে এসেছেন। এবং যেহেতু আওয়ামী লীগে ছাত্র লীগ ব্যাকগ্রাউন্ডের লোকজনের একটা দাপট থাকে, তো এইটার কারণেই ওনার ওনার একটা ওনারও ছিল দাপট। এবং তার আরেকটা বড় ব্যাপার ছিল যে সৈয়দ আশরাফরা আসলে ওই অন্ধ আনুগত্য যেটা এই এই লোক ওবায়দুল কাদের দেখিয়েছিল, সেটা অন্য নেতারা দেখাতে পারে নাই। এবং শেখ হাসিনা খুব তোষামত প্রিয় ছিলেন এবং উনি তোষামত শেখ হাসিনাকে খুব ভালোভাবেই করেছেন, করেই চলেছিলেন, শেষ পর্যন্ত করেছিলেন। এবং যেসব আওয়ামী লীগ নেতা আন্দোলনের মানে আলোচনার জায়গায়, যারা হার্ড মানে কি লিডল ওয়েপন লাইন যারা নিতে শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছিল, তার ভিতরে এই ভদ্রলোক কাদের সাহেব ছিলেন। উনি একটি পাখির নাম, পাখি বলবো, হ্যাঁ একটা পাখির নামে, স্ক্যাভেঞ্জিং একটা পাখির নামে তাকে ডাকা হতো। তো সেটা তো এখানে এখন আর বলছি না। তো ওনার দেখা যাক ওনার শরীর স্বাস্থ্য কিরকম চলে। উনি আসলে তো উনি একটা এখানে দাফন হবে না ওখানে দাফন হবে ওগুলো নিয়ে কথাবার্তা না বলে, ওনার তো আসল কথা হচ্ছে ওনার বেঁচে থাকা দরকার, এই জন্য যে ওনার বিচারটা তো হওয়া দরকার। বিচারের কোনো রায়টায় পাওয়ার আগে উনি ওনার চলে যাওয়াটাও ঠিক ঠিক অনেকেই পছন্দ করবেন না। আর বিদেশ বিভুঁইয়ে পলাতক জীবনযাপন করছেন এবং ওখান থেকে নানা রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করছেন, মানে যেসব নেতারা করছেন তার ভিতরে ওবায়দুল কাদের একজন। উনি এবার কথাও বলেছেন এবং উনি আসলে কিন্তু যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী যেরকম বড় বড় নেতারা আর কি হট করে পালিয়ে গেল, একদম 5 তারিখ 6 তারিখে পালিয়ে গেল বা ক্যান্টনমেন্টে ওয়াকার সাহেবের আশ্রয়ে থাকলো, তাদের মতো না, কিন্তু সে বেশ কিছুদিন ঢাকায় লুকিয়েছিল। এবং উনি একটি কাহিনী, খুব কষ্টকল্পিত একটি কাহিনী বলেছিলেন যে উনি বাথরুমে শুয়েছিলেন, তারপরে যেসব ছাত্র আন্দোলনকারীরা দের সহায়তায় উনি সংসদ ভবন এলাকা থেকে বেরোতে পেরেছেন। এটা বিশ্বাসযোগ্য মনে হয় আপনাদের কাছে? আমার কাছে মনে হয় না আসলে, কারণ ওই সময় যে আক্রোশটা ছিল আওয়ামী লীগের ওবায়দুল কাদের টাইপের নেতাকে পেলে তো খুবই করুণ পরিণতি হওয়ার কথা, তার ওখানেই বিচার হয়ে যেত তার। হ্যাঁ, জনতা বিচার করে ফেলতো, বিচারের মানে রায়ও দিয়ে দিত এবং এক্সিকিউশনটাও হয়ে যেত। তো তারপরে উনি যাক হোক বা আমার ধারণা উনি কারো আশ্রয়ী ছিলেন,
সেটা সামরিক বেসামরিক উচ্চ পর্যায়ের কারো আশ্রয় ছিলেন, এবং পরবর্তীতে উনি তারপরে যখন দেখা যাচ্ছে একেবারেই টেকা যাচ্ছে না দেশে, তখন উনি পালিয়ে গেলেন। বাসা বদল করে করে থাকতো। পরে সে সীমান্ত দিয়ে প্লেনে চড়ে তো আর ভিসা নিয়ে ভিসা পাসপোর্টে ভিসা লাগিয়ে তো পালায় নাই। ওই ইয়েতে পালিয়ে গেল, এবং ওখানে ওই একটা বক্তব্য ছাড়া তেমন একটা ওনার কথা শোনা যায় না। তবে উনি বিভিন্ন মিটিং টিটিং করছেন বলে আমরা আমরা অবগত হয়েছি। তো ওবায়দুল কাদের কে কিভাবে মনে রাখবে সেটা ইতিহাস বলে দেবে। তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, ওনাকে উনি উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগ দলটিকে যে একেবারে চরম ফ্যাসিবাদী চরিত্র ধারণ করলো, এটাতে ওবায়দুল কাদেরের বিরাট ভূমিকা ছিল। সবচেয়ে বড় ভূমিকা হাসিনার ছিল, কিন্তু ওবায়দুল কাদের হচ্ছে তার সহযোগী ছিল। ওই সহযোগের উপরে তার যোগ্যতা নাই। এরা যেরকম বললাম যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বিশেষত আওয়ামী লীগে, ওই শেখ টাইটেল না থাকলে কেউ সভাপতি তো আর হতে পারে না, প্রধানমন্ত্রীও হতে পারবে না, বা ইয়ে হতে পারবে না। সাধারণ সম্পাদকের যেটা মানে ডাঙ্কিজ লেবারটা তার করতে হয়, সেগুলো এই বড় দুইটি দলে বাইরের হতে পারে, ওটাই তাদের সর্বোচ্চ। আর ভাইস চেয়ারম্যান কেউ মানে একটা প্রতীকী মূল্য আছে, বা বা চেয়ারম্যানের বা সভাপতির সভানেত্রীর উপদেষ্টা হওয়াটাও সম্মানজনক পদ, কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার থাকে না, সাধারণ সম্পাদকের সেটা থাকে। তো এই আন্দোলন দমানোর অনেক চেষ্টা অনেক করেছিলেন নানা প্রকারে, পারে নাই। এবং যেসব আমরা এরকম শুনেছি, জুনায়েদ পলক এবং আরো যারা চেয়েছিলেন যে একটু সমঝোতার ভিতর দিতে যাওয়া যায় কিনা, তাদের দিকে নাকি উনি তেড়ে গিয়েছিলেন। মানে অপারেশন হয়ে গেছে তো বুকের, এখন মনে হয় রক্ত প্রবাহ ভালোই চলাফেরা হচ্ছিল, তেড়ে তেড়ে যেত আর কি। তো এখন আবার অসুস্থ হয়েছে, দেখি তার কতদিন হায়াত রেখেছেন, ততদিন তো উনি থাকবেনই, এবং দেশে ফিরে আসা হয় কিনা তার, সেটা ভবিষ্যতের কাছে ছেড়ে দেওয়া যায়।